হ্যালো বন্ধুরা, আমি শাকগুর নীল। আজকে আমার সঙ্গে আছে কর্ণজিৎ। সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কর্ণজিৎ ইন্ডিয়ার টেস্ট টিম নিয়ে। ইংল্যান্ডের টেস্ট সফরে কি দল হবে সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে, আমরা সকলে খুব ভালো মতো জানি। এবং সেই দলটা নিয়ে আপনাদের মতামত কি সেটা তো আপনারা জানাবেনই। আমাদের উদ্দেশ্য বেসিক্যালি একটা আলোচনা তৈরি করা, একটা হেলদি ডিসকাশন তৈরি করা ক্রিকেটকে কেন্দ্র করে। এবং আমরা জানি এটা ভারতবর্ষের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সফর হতে চলেছে। বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিয়েছে, রোহিত শর্মা তার পরবর্তীতে রিটায়ারমেন্ট নিয়েছে, এবং রবিচন্দ্রন অশ্বিন তার আগেই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। এতগুলো সিনিয়র ক্রিকেটার নেই, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এটা একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে ইন্ডিয়ান ক্রিকেট যাচ্ছে, বিশেষ করে টেস্ট সাইডটা। এবং সেখানে একটা এরকম ইম্পর্টেন্ট সিরিজ, আমরা জানি ইংল্যান্ড সিরিজ সবসময় টাফ হয়। ইংল্যান্ডে ভারতবর্ষের রেকর্ডস নানান সফরে আমরা দেখতে পেয়েছি প্রচণ্ড খারাপ হয়েছে। খুব একটা যে আমরা ভালো ক্রিকেট খেলে ফিরি নর্মালি সেটা নয়। তো সেখানে একটা দুর্বল, একটা অনভিজ্ঞ টিম যাচ্ছে, এবং সেটাকে নিয়ে ডিসকাশন হবে যে এই টিমটা আদৌ কি জিততে পারবে কি জিততে পারবে না। এবং সবার আগে কর্ণজিৎকে আমি যেটা জিজ্ঞাসা করবো যে শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে, এটা নিয়ে অলরেডি আমরা ভিডিও তৈরি করেছি, সেখানে আমার বক্তব্য তো অডিয়েন্স জানতে পেরেছে। এটা নিয়ে তোমার ওপিনিয়ন কি, তুমি এই বিষয়টাকে কিভাবে দেখছো? দেখো, শুভমান গিল মানে এটা খুবই আর কি মানে টাফ ডিসিশন, যে মানে বা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব না ঠিক ডিসিশন না ভুল ডিসিশন। তো তুমি যদি ব্যক্তিগতভাবে আমার কাছে বলো, তাহলে আমার মতে হচ্ছে KL রাহুল বেস্ট ছিল, কিন্তু সেটাতে মানে অনেক রকম জল্পনা, কারণ KL রাহুল দিল্লির করতে চায়নি, KL রাহুল আদৌ নিজে করতে চায় কি চায় না সেটা আমরা জানি না, বা সিলেক্টররা KL রাহুলকে ভেবেছে কিনা বা বাদই দিয়ে দিয়েছে সেটাও আমরা জানি না। আমার মতে KL রাহুল বেস্ট ছিল। এছাড়া আরেকটা অপশন যেটা আছে, বুমরা যে 5টা ম্যাচ খেলবেই না, তাকে ক্যাপ্টেন করার কোনো অর্থ নেই, এবং এটা এর ভবিষ্যতে এর পরেও হতে পারে। তো প্রত্যেকবার বারবার একটা স্ট্যান্ড ইন ক্যাপ্টেন একজনকে দিয়ে দিলাম যে 3টে খেলে, এটা তো হতে পারে না, তো ওটা হবে না। আর এছাড়া আরেকটা অপশন আছে ঋষভ পান্ত। ঠিক আছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি KL রাহুল নিজে নাই হতে চায়, সেরকম বিষয় যদি হতো, সেক্ষেত্রে আমার মনে হয় ঋষভ পান্ত গিলের থেকে বেটার অপশন ছিল আমার কাছে। তার কারণ হচ্ছে ঋষভ পান্তের টেস্টে পারফরমেন্স ভালো, এর আগেরটা অতটা ভালো ছিল না, কিন্তু অস্ট্রেলিয়া সফরে কিন্তু মোটামুটি ভালো। ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি লাস্ট 5 বছরে বেস্ট টেস্ট ব্যাটসম্যান ভারতবর্ষের জন্য ঋষভ পান্ত। হ্যাঁ, এবারে গিলের যার এভারেজ হচ্ছে ইংল্যান্ডে 12, ঠিক আছে, মানে একটা প্লেয়ার যার কনফিডেন্সই নেই তার ব্যাটিং এর প্রতি, তাকে ক্যাপ্টেন করে দেওয়া কতটা ঠিক সিদ্ধান্ত আমি জানি না। হতে পারে এটা ভালো হতে পারে, এটা খারাপও হতে পারে। ঠিক আছে, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে বলবো ঋষভ পান্ত হলে মেবি একটু বেটার ছিল, কারণ যে তোমার ক্যাপ্টেন্সিতে কিছু ডিসিশন তুমি হয়তো ভুল নিয়ে নিলেও তোমার একটা কনফিডেন্স থাকতে, ঠিক আছে ভাই আমার ওইখানে ভুল হয়ে গেছে, আমি ব্যাটে নেমে এটা মেকআপ করে দেবো, বা আমি এই জায়গাটা আমি ব্যাটিং এর সঙ্গে সঙ্গে না ক্যাপ্টেনের একটা কনফিডেন্স আসে যে আমি ব্যাটে রান করছি, এবং সেখান থেকে একটা ক্যাপ্টেন্সিতে কনফিডেন্স আসে। মানে গিলের ক্ষেত্রে এটা উল্টো হয়ে যেতে পারে, যে মানে ব্যাটেও রান আসছে না, প্লাস সঙ্গে সঙ্গে একটা এক্সট্রা প্রেসার তৈরি হয়ে যায়। হ্যাঁ, ক্যাপ্টেন্সি তো সেটা একটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে। MS ধোনি এটা অ্যাকচুয়ালি লম্বা সময় জুড়ে করতে পেরেছে, যে তার ব্যাটে রান আসেনি কিন্তু দেশকে সে ভালোভাবে লিড করে গেছে। এটা সবাই পারে না, কিন্তু মানে টাফ কাজ। আর মানে গিল একেবারেই নতুন, মানে একদমই নতুন, ঠিক আছে, তো মানে গিলের পক্ষে এটা একটু কঠিনও, মানে গিলকে দোষ দিয়ে মানে অ্যাকচুয়ালি ইংল্যান্ডে গিয়ে যদি ইন্ডিয়া হারেও, তাহলে আমার মনে হয় না সেটা গিলকে বিশাল কিছু দোষ দিয়ে কিছু লাভ আছে। ওর ফার্স্ট পড়েছে ইংল্যান্ড, ও কপালও খারাপ হয়েছে। না, ব্যাপারটা হচ্ছে যে MS ধোনির মতন প্লেয়ারদের ক্ষেত্রে কি, মানে সে অ্যাকচুয়ালি আগে হচ্ছে ক্যাপ্টেন, তারপর হচ্ছে ব্যাটসম্যান। গিলের ক্ষেত্রে সেটা নয়, গিল হচ্ছে প্রাইমারিলি আ ভেরি গুড ব্যাটসম্যান, যাকে ক্যাপ্টেন করা হচ্ছে, যেরকম বিরাট কোহলির সঙ্গে হয়েছিল। তো বিরাট কোহলির ক্ষেত্রে যেটা হয়েছিল যে সে ব্যাটে রান করছিল, এবং সেটা তাকে ক্যাপ্টেন্সিতে একটা মোরালি কনফিডেন্স দিচ্ছিল, একটা বুস্ট দিচ্ছিল। সেই জিনিসটা গিলের ক্ষেত্রে হবে, এটা আমরা এক্সপেক্ট করবো। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে কাকে ক্যাপ্টেন করা হতো, কাকে ক্যাপ্টেন করলে ভালো হতো, বা কাকে করা হয়েছে, করা ঠিক হলো কি হলো না, এই সব আলোচনার পরে শেষ কথা হচ্ছে এটা যে গিলকে ক্যাপ্টেন করা হয়েছে। আমরা চাই যে বেস্ট অফ লাক টু গিল, এবং যেন গিল ডেলিভার করতে পারে, কারণ যদি ডেলিভার না করতে পারে সেটা ইন্ডিয়ান ক্রিকেটের জন্য একটা এমন ফেস তৈরি করে দেবে যেটা আমরা দেখে খুব একটা অভ্যস্ত নই। কারণ MS ধোনি, বিরাট কোহলি, তারপরে রোহিত শর্মা, অ্যাকচুয়ালি গিলের মেনলি ব্যাটে রান পাওয়াটা খুব জরুরি। ও যদি ব্যাটে রান পেয়ে যায়, তুমি তখনই দেখবে ওর একটা কনফিডেন্স আসছে, ওর একটা, কারণ ব্যাটে রান পাওয়াটা ওর এই মুহূর্তে হচ্ছে মানে অ্যাজ এ ক্যাপ্টেনও যদি মানে নাও করে, খুব ভালো ক্যাপ্টেন্সি নাও করলো, ব্যাটে রান পাওয়াটা একদম মানে অত্যন্ত জরুরি। তাহলে সমালোচনাগুলো অ্যাটলিস্ট কমে যাবে, এবং সেই প্রেশারটা যখনই কমবে, গিল একটুখানি ফ্রি ফ্লোয়িং ভাবে একটা ক্যাপ্টেন্সি করতে পারবে। নিজের যে সিদ্ধান্ত, প্রত্যেকটা ক্যাপ্টেনের একটা নিজস্বতা থাকে, সেই নিজস্বতা আনাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যে আমি কাউকে কপি করবো না।
তো সেই নিজস্বতা তখনই আসবে, কনফিডেন্সটা তখনই পাবে, নিজস্বতা আনবার যখন ব্যাটে রান থাকবে। তো দেখা যাক, শুভমান গিল আমরা আশা করছি যে সে ভালো করবে। এইটার জন্য অ্যাকচুয়ালি আমি বারবার বলতাম আশিস নেহরার কথাটা, যে সবসময় যে গিলের পিছনে পিছনে আশিস নেহরা দৌড়াচ্ছে, এখন ইংল্যান্ডে যখন যাচ্ছে তখন ওর পিছনে কে থাকবে? ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো হতে পারে ইন্টারন্যাশনাল এটা হতে পারে না। তো আমার তখনই মনে হতো যে গিলকে ফ্রি ফ্লোয়িং হতে দেওয়া উচিত, যে ছেড়ে দাও ভাই, নিজের মতো করতে দাও, সবসময় আইস নেওয়ার পিছন পিছন ঘুরু ঘুরু করবে, এটা হতে পারে না। এবার দেখা যাক সেটা ইংল্যান্ডে এখন। ঠিক আছে, চলো আমরা এবারে স্কোয়াড নিয়ে আলোচনায় আসি। তো শুভমান গিলকে নিয়ে তো আলোচনা হলো, এই মুহূর্তে ভারতবর্ষের প্রথম পুরুষ ঋষভ পান্তকে নিয়ে আলোচনা। ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন ডিজার্ভিং, কারণ ঋষভ পান্ত তার যা স্ট্যাটিস্টিক্স রয়েছে, যা ডেলিভার করছে ইন্ডিয়ার জন্য, অ্যাকচুয়ালি অনেকে এরকমটা ডিমান্ড করছে যে ক্যাপ্টেনই করে দেওয়া উচিত ছিল, কারণ সে ডেলিভার করেছে ফর রিয়েল। আমি নিজেও ডিমান্ড করি। হ্যাঁ, তো তোমারও সেটাই বক্তব্য, কিন্তু ঠিক আছে চলো, ভাইস ক্যাপ্টেন অ্যাটলিস্ট করা হয়েছে, ওর রানসগুলোকে সম্মান দেওয়া হয়েছে। তবে দেখা ইন্ডিয়ার ক্ষেত্রে যে ভাইস ক্যাপ্টেন হন, সে চিরকাল ভাইস ক্যাপ্টেনই থেকে কোনো ক্যাপ্টেন হতে পারে না। রোহিত শর্মার ক্ষেত্রে হয়েছে, তাও সেটা নানান ধরনের কন্ট্রোভার্সি হয়েছে, কোহলি টেস্ট থেকে ছেড়ে দিতে চেয়েছে, এবং টি-20 ওডিআই নিয়ে একটা বাওয়াল হয়েছিল বিসিসিআই এর সঙ্গে, আমরা সকলে জানি। নালে কিন্তু অ্যাকচুয়ালি যারা যারা ভাইস ক্যাপ্টেন, এটা গৌতম গম্ভীর খুব ভালো কথা বলেছিল, ঠিক আছে, বা সৌরভ গাঙ্গুলি অ্যাকচুয়ালি একমাত্র যে বলা যেতে পারে যে ভাইস ক্যাপ্টেন হওয়ার পরে এত লং রানে ক্যাপ্টেন্সি করেছে, ঠিক আছে। নরমালি কিন্তু সেই জিনিসটা খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না, কারণ দ্রাবিড়ও কিন্তু খুব যে লং রানে যতটা গাঙ্গুলি ক্যাপ্টেন্সি করেছে, যতটা ধোনি করেছে, কোহলি করেছে, রাহুল দ্রাবিড় কিন্তু ততটা করেনি, খুব কম সময়ের জন্য করেছে। আচ্ছা, জয়সওয়াল তো দেখো, জয়সওয়াল এই স্কোয়াডে থাকবেই, জয়সওয়াল প্লেস ডিজার্ভ করে, এবং কে এল রাহুলও ডিজার্ভ করে। আর সাই সুদর্শনের ব্যাপারে তুমি আমরা দুজনেই আমাদের চ্যানেলে 14 বার বলে গেছি যে সাই সুদর্শন একটা প্লেস ডিজার্ভ করে, কিন্তু সাই সুদর্শনের এগেনস্টে যেটা অনেকের বক্তব্য, সেটা হচ্ছে যে ওর ফার্স্ট ক্লাসে খুব একটা স্ট্যাটিস্টিক্স ভালো নয়, অ্যাভারেজ ভালো নয়, কিন্তু আইপিএলে তো দুর্দান্ত খেলছে। এবার আমরা সবসময় একটা বিষয়ে জোর দিয়ে এসেছি যে আইপিএল দেখে টেস্ট ক্রিকেটের টিম করা উচিত নয়, কখনো করা উচিত নয়, কিন্তু সাই সুদর্শনের ক্ষেত্রে হয়েছে। এবার সব কিছুরই একটা এক্সেপশন থাকে, আমরা মনে করি সাই সুদর্শন সেই এক্সেপশনটা, যে কিন্তু আইপিএলটাও খেলছে এবং সেখানে সে প্রমাণ করতে পেরেছে যে সে টেস্ট ক্রিকেটে সফল হতে পারে, তার মধ্যে সেই বীজটা দেখা গেছে, খেলার মধ্যে সেই স্পিরিটটা দেখা গেছে, মেন্টালিটিও দেখা গেছে, পিচে পড়ে থাকবার। তো সেই জায়গা থেকে আমার সাই সুদর্শন একটা ভালো পিক হয়েছে। দেখো, সাই সুদর্শনের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি সাই সুদর্শন প্রচন্ড ভালো প্লেয়ার, ঠিক আছে, ভালো প্লেয়ার এবং টেম্পারমেন্ট খুব ভালো, ঠিক আছে, যেটা একটা টেস্ট খেলার জন্য মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন হয়। ইন্টারন্যাশনাল সফলতার জন্য টেম্পারমেন্ট, সেটা দেখো টেস্টে সব থেকে বেশি দরকার হয়। ওডিআই ফরম্যাটেও তুমি যদি দেখো, সেখানে সার্টেন কিছু পিরিয়ড আসে ব্যাটিংয়ে যেখানে কিন্তু টেম্পারমেন্ট প্রয়োজন। অবশ্যই মানে ওই জিনিসটা আমার মনে হয়েছে সুদর্শন। এবার অনেকে মানে আমি অ্যাকচুয়ালি মনে করি সাই সুদর্শন ইজ দ্য নেক্সট বিগ থিং ফর ইন্ডিয়া, ঠিক আছে, আমি মনে করি আমারও মানে অনেকটা মতামতটা কর্ণিতের সঙ্গে এই বিষয়ে এক, মানে আমার হাই হোপস রয়েছে। আমি টু আর্লি এটা বলছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি মনে করি, কারণ আমি ও যতটা খেলা দেখেছি, মানে টেস্ট খেলতে তো আমরা দেখিনি, আমরা টি-20 দেখেছি, কিন্তু যেভাবে ও খেলেছে আমার তাতে মনে হয়েছে ও সফলতা পেতে পারে এবং অনেক মানে বড়ভাবে পেতে পারে। এবার সেটা দেখা যাক। আমি খুব খুশি এই কলটাতে যে সুয়াশী হোসেনকে চান্স দেওয়া হয়েছে, এবং অভিমন্যু ঈশ্বরন তাকে তো প্রপারলি ফার্স্ট ক্রিকেট দেখেই নেওয়া হয়েছে, এবং ফার্স্ট ক্রিকেটে তার রেকর্ডস ভালো, তার অ্যাভারেজ ভালো। এই প্লেয়ারটাকে দেখবার জন্য মুখে রয়েছে অভিমন্যু ঈশ্বরের নাম অনেক দিন ধরে ঘোরাফেরা করছে। একটা সময় এরকম ছিল যে লোকে দাবি করতো যে কেন ঈশ্বরনকে নেওয়া হচ্ছে না, তাহলে ফার্স্ট ক্লাস খেলে কি হবে, ফার্স্ট ক্লাস খেলে তো তুমি কোনো প্লেয়ার নিচ্ছ তো শুধু আইপিএল দেখি। তো আফটার অল এই প্লেয়ারটাকে নেওয়া হয়েছে, এটা মানে ভালো লাগছে যে কয়েকদিন ধরে ওকে ঘোরানো হচ্ছে টিম ইন্ডিয়ার সঙ্গে, এবং দেখা যাক যে ডেবিউ করতে পারে কিনা। হয়তো সাই সুদর্শন এই মুহূর্তে ও ডিরেক্ট ঢুকবে দলে, হয়তো ঈশ্বরন আবার চান্সেস কম আছে একটু, কিন্তু কে বলতে পারে যে হ্যাঁ হতেই পারে, কারণ ইন্ডিয়া কোল্যাপস করতে পারে এবং ফার্স্ট ক্লাস বাজেভাবে হারতে পারে, খুব সম্ভাবনা আছে। কারণ এই টিমটা এত একটা ইনএক্সপেরিয়েন্স টিম যাচ্ছে, যেখানে অনেক কিছু ঘটতে পারে, এবং যখনই কোল্যাপস করবে সেরকম ব্যাটিং ট্রাভেল আসবে, সঙ্গে সঙ্গে রিপ্লেসমেন্ট আসতে থাকবে ঈশ্বরের সঙ্গে সঙ্গে। তো আমার মনে হয় ঈশ্বরন এবারে ডেবিউ করবে। এখানে যারাই যাচ্ছে তাদের প্রত্যেকেরই মাথাতে একটা জিনিস থাকবে যে আমি যদি পারফর্ম না করতে পারি তাহলে মেবি এটা আমার লাস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, কারণ এদেরকে আর দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না। যারা এখানে ভালো খেলতে পারবে ম্যাক্সিমাম দুটো ম্যাচ হয়তো চান্স দেওয়া হবে আমার ধারণা, খুব বেশি হলে, কারণ নতুন টিম, এবার নতুন টিমের মধ্যে যে ছেকে বার করা হবে, যারা যারা বেস্ট হয় তাদেরকেই রাখা হবে, বাকিরা হচ্ছে ওই থাকবে, মেবি হয়তো থেকে যাবে দলে, কিন্তু খেলার সুযোগ কতটা পাবে সেটা নিয়ে ডাউট তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, করুণ নায়ারকে নিয়ে একটা শ্রেণী আছে যারা মনে করছে যে করুণ নায়ারকে 300 পরবর্তীতে ওরকম ভাবে তার ট্রিপল সেঞ্চুরি হয়েছে, তারপর বাদ দেওয়া উচিতই হয়নি, আর বাদ দেওয়া উচিত হচ্ছে, তো এত বছর তাকে নেগলেক্ট করা হয়েছে, অবশ্যই তাকে ফেরানো হয়েছে, তার জন্য খুব খুশি অনেকে। আরেকটা দলের বক্তব্য হচ্ছে যে শ্রেয়াস আইয়ার আর সরফরাজ খান এরা প্লেস ডিজার্ভ করতো, কিন্তু এদেরকে নেওয়া হয়নি, করুণ নায়ারকে নিয়ে নেওয়া হয়েছে।
ডোমেস্টিকের রেজাল্ট দেখে আইপিএলে পারফরমেন্স নেই তা সত্ত্বেও, আবার সাই সুদর্শনের ফার্স্ট ক্লাসে পারফরমেন্স নেই, আইপিএলে পারফরমেন্স রয়েছে তা সত্ত্বেও তাকে নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু শ্রেয়াস আইয়ারের দুটোতেই পারফরমেন্স রয়েছে, ডোমেস্টিক রেড বল ক্রিকেটে, আবার আইপিএলেও পারফরমেন্স এত ভালো, পাঞ্জাবের ক্যাপ্টেন হিসেবে সে এখন দলকে প্রায় 1 নম্বর পজিশন দিয়েই আর কি প্লে অফসে তুললো। তো সেখান থেকে তাকে নেওয়া হলো না, এটাকে নিয়ে ডিবেট হচ্ছে। এটা নিয়ে তোমার বক্তব্য কী? কারণ দেখো আমার যেটা মনে হয় যে শ্রেয়াস আইয়ার তার যা স্ট্যাটিস্টিক্স লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, এবং সে প্লেয়ার হিসেবে যেভাবে গ্রো করেছে, তুমি যদি 2-3 বছর আগে চলে যাও, শ্রেয়াস আইয়ার আমার খুব পছন্দের প্লেয়ার ছিল না। কিন্তু শ্রেয়াস আইয়ার আজকের ডেটে বিশেষ করে সে আমাকে সব থেকে বেশি ইমপ্রেস করেছে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছিল এবং সেই ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোতে সে ডেলিভার করেছে, যেখানে কিন্তু স্ট্রোক প্লেয়িংয়ের থেকে অনেক বেশি তার যে মেন্টালিটি, পিছে থাকবার যে একটা অদম্য ইচ্ছে, সেইগুলো কিন্তু বড় ফ্যাক্টর ছিল। এবং সেই জায়গায় কিন্তু শ্রেয়াস নিজেকে প্রমাণ করেছে, যে জায়গাগুলো তো ল্যাকিং ছিল, বরাবর ভালো স্ট্রোক প্লেয়ার ছিল, শর্টস বরাবর খেলতে পারতো, কিন্তু ওই ল্যাকিংগুলোকে কিন্তু সে ভরাট করতে পেরেছে। সেই জায়গা থেকে শ্রেয়াস আইয়ার ডেফিনেটলি একটা প্লেস ডিজার্ভ করে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু যেটা করুণ নায়ারের সপক্ষে একটা যুক্তি যাচ্ছে, বিসিসিআর এন্ড থেকে মেবি এটা ভাবনা চিন্তা করা হয়েছে, সেটা হচ্ছে করুণ নায়ারের কিন্তু কাউন্টি ক্রিকেটের এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক বেশি রয়েছে, এবং কাউন্টি ক্রিকেটের এক্সপিরিয়েন্স কিন্তু সেটা থাকাটা মানে সেটা ইংল্যান্ডে খেলার জন্য, ইংল্যান্ডের টেস্ট সিরিজের জন্য প্রচন্ড বেশি সুটেবল। মেবি এটাই মেন কারণ যে করুণ নায়ারকে চুজ করা হয়েছে, ঠিক আছে। না হলে অ্যাকচুয়ালি আমি মনে করি যে শ্রেয়াস আইয়ার, মানে এবার বিষয় হচ্ছে যে কার জায়গায় শ্রেয়াস আইয়ার ডিজার্ভ করতে আমি জানি না, ঠিক আছে, এটা বলা খুব মুশকিল। কিন্তু শ্রেয়াস আইয়ার অবশ্যই একটা স্পট তো ডিজার্ভ করতোই, কারণ স্পেশালি তুমি যদি 24-25 এই দুটো বছর দেখো, প্রচন্ড ভালো যাচ্ছে, ঠিক আছে। এবং মানে সেটা কন্টিনিউ, ও ম্যাচিওর হয়েছে, সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। ও ক্রিজে মানে থেকে খেলার চেষ্টা করছে, ম্যাচ এন্ড করার চেষ্টা করছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ডিজার্ভ তো একটা করতে, এবার সেটা করুণ নায়ারের জায়গায় কিনা এটা একটু ডিবেটেবল, কারণ যার কাউন্টি এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি মানে চেষ্টা করবে। ধরো যদি আমি কথার কথা ধরে নিলাম প্লেইং ইলেভেনে করুণ নায়ার নাও থাকলো, যদি কোলাপস হয়, ফার্স্ট অপশন কিন্তু করুণ নায়ারকে চুজ করা হবে, কারণ তার কাউন্টি এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে। তো এবং শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে বা এবং সরফরাজ খানের ক্ষেত্রে তুমি যদি দেখো, সরফরাজ খানও কিন্তু সে টেস্টে সুযোগ পেয়েছে, একটা ইনিংস ছাড়া তার সেভাবে কোনো ইয়ে নেই। ইনফ্যাক্ট সরফরাজ আমার অ্যাকচুয়ালি প্রচণ্ড পছন্দের প্লেয়ার, এবং সেটা এই সরফরাজ ইন্ডিয়াতে খেলা চান্স পেলো, সুযোগ পেলো, বা তার বাবার যে কাহিনী রয়েছে, তার বাবার যে একটা এফোর্ট রয়েছে তাকে ক্রিকেটার করবার পেছনে, এই সমস্ত ইমোশনাল রিজন নয়। আমি অ্যাকচুয়ালি সরফরাজ খানকে ভীষণ ভীষণ ভালো ব্যাটিং করতে দেখেছি ফ্রম হিজ আন্ডার-19 ডেজ, মানে এই শুভমান গিল বা ঋষভ পান্তের থেকে আন্ডার-19 থেকেই আমি দেখছি। এবং সরফরাজ একজন এমন প্লেয়ার ছিল যাকে আমার দেখে মনে হয়েছিল যে এই ইন্ডিয়ার জন্য অনেক দূর যাবে আর কি, মানে এর একটা ইন্টারন্যাশনাল কেরিয়ার একেবারে পাকা, এটার বিষয়ে আমি খুব কনফিডেন্ট ছিলাম সেই সময়। আন্ডার-19-এ এত ভালো লেগেছিল আমার, কিন্তু সেই জিনিসটা হয়নি। এবং সরফরাজকে টেস্ট ক্রিকেটে আমি যেটুকু যা দেখলাম, তাতে করে আমার আমি বলবো না যে খুব একেবারে যে না বাদ দিয়ে দেওয়া একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে, আবার আমি এটাও বলবো না যে বাদ দিয়ে খুব ভুল কাজও করেছে। আমি এটার সাথে একমতই, ঠিক আছে। কারণ খুব দেখো সরফরাজ ভালো খেলছিল, ঠিক আছে, মানে খুব বিশাল ভালো না বললেও ঠিকঠাক বলা যেতে পারে, কিন্তু এখন যেরকম সিচুয়েশন তৈরি হয়ে গেছে এবং অন্যান্য যা অপশনস অ্যাভেলেবেল ছিল, সেখানে মানে সরফরাজকে না নিয়েছে আমি খুব একটা মানে সেটার জন্য ডিসএগ্রিও করতে পারছি না। সেটার জন্য বিসিসিআই ক্রিটিসিজম আমি এই মুহূর্তে করতে প্রস্তুত নই। যেমন শ্রেয়াস আইয়ারকে আমার মনে হয় যে হ্যাঁ, শ্রেয়াস আইয়ারটা আমার জেনুইনলি মনে হয় যে জায়গাটা ছিল। সরফরাজের ক্ষেত্রে যে ডিবেটটা তৈরি হয়েছে, হ্যাঁ ডেফিনেটলি একটা প্লেয়ারকে সার্কিটে আনলে তাকে কিছু ম্যাচেস দেওয়া দরকার, মানে এনাফ তার পরীক্ষা করে এবার তাকে ছেড়ে দাও, তারপর তাকে তুমি আর ফিরিও না, খুব সহজ। অ্যাকচুয়ালি সরফরাজ হয়তো এইটাতে নেই, তুমি সরফরাজকে পরে ফিরতে দেখতেও পারো। একদম মানে এই সফরেই যারা যাচ্ছে তারা সফল হবে তার গ্যারান্টি আছে। তারা সফলতা না পেলে মানে পরের মেন দুটো অপশনই তো রয়েছে, শ্রেয়াস আইয়ার আর সরফরাজ, ঠিক আছে। তো মানে একজন এই থেকে বেরালো, ওই থেকে একজন ঢুকে নয় যে সরফরাজের জন্য বা শ্রেয়াস আইয়ারের জন্য ডোর ক্লোজ। যদিও আজিত আগার বলেছে যে রেড বল ক্রিকেটে এখন শ্রেয়াস আইয়ারকে নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছেই না, কেন এই স্টেটমেন্টটা দিচ্ছে ভগবানই তা জানে। কারণ দেখো শ্রেয়াস আইয়ারের ব্যাপারে একটা আমার ডাউট রয়েছে, এটা আমি অস্বীকার করবো না, সেটা হচ্ছে যে এগেনস্ট মানে ফাস্ট পিচেতে ভালো ফাস্ট বোলারের সামনে যখন সুইঙ্গিং কন্ডিশন হবে এবং যেখানে যে পিচে একটু বাউন্স থাকবে, হ্যাজেলউডের মতন বোলার বল করলে সেখানে কি হবে, বা সাউথ আফ্রিকা থেকে আমি জানি না সত্যি একটু চাপ, কিন্তু অ্যাকচুয়ালি মানে এটা আমরা প্রিভিয়াস ইয়ে দেখে বলছি, ঠিক আছে, ওর রিসেন্ট ফর্মে আমরা এই জিনিসটা দেখিনি। এটাও সত্যি কথা যে ডোমেস্টিকে ইন্ডিয়াতে তুমি সেই ধরনের উইকেটস পাবে না, সেখানে স্ট্যাটিস্টিক্স ভালো, বা আইপিএলে তুমি সেই ধরনের বোলিং তো তুমি পাবে না, কারণ আইপিএল একটা ফরম্যাটই আলাদা। অ্যাকচুয়ালি কি ডোমেস্টিকে স্ট্যাটিস্টিক্স ভালো এরকম অনেকেই যায়, তা সত্ত্বেও সরফরাজের প্রায় 65-66 এভারেজ রয়েছে, তা সত্ত্বেও ইংল্যান্ডে গিয়ে সবাই হেগে দেয় কেন?
ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, মানে সেটাই হচ্ছে ব্যাপার। ইংল্যান্ডের কন্ডিশনটা একটা বিশাল ম্যাটার করে যায়, মানে ইংল্যান্ডে গিয়ে টেস্ট দিতে আসা এটা মানে সত্যি একটা রিয়েল কঠিন কাজ, সেটা মানে অনেক ভালো ভালো টিমের ক্ষেত্রে আমি বলছি। এটা তো ভারতবর্ষের লেজেন্ডরা ছিল যে সমস্ত টিমে, সেই সমস্ত টিমও গিয়ে ট্রাভেল হ্যাঁ। করেছে, এটা মানে দেখা গেছে, মানে এটা বারংবার দেখা হয়ে গেছে। এসছে অ্যাকচুয়ালি। তো মানে এই নতুন টিমটাকে নিয়ে এখন এরা যদি ফেল করে দেয় কিছু বলার নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, আর একটা জিনিস তুমি আমাকে বলো যে করুণ নায়ার তুমি কি মনে করছো যে দলে এই সিলেকশনটা একদম সঠিক? মানে কাউন্টির দিক থেকে দেখো সেটা একটা লজিক রয়েছে, ওই একটাই লজিক আমার কাছে রয়েছে। আমারও তাই, কারণ করুণ নায়ারকে দেখো আমি আইপিএলও দেখেছি, এবং করুণ নায়ারকে তো আমরা আজ থেকে দেখছি না, আমরা বহু বছর ধরে দেখছি। করুণ নায়ার ডেফিনেটলি ট্রিপল সেঞ্চুরি রয়েছে অ্যান্ড অল, সে তার পারফরমেন্স ডোমেস্টিকে ভীষণ ভালো এই মুহূর্তে, কিন্তু বিষয় হচ্ছে না আমার করুণ নায়ারকে নিয়ে ডাউট রয়েছে। না দেখো, করুণ নায়ার লোকজন কতটা- খিস্তি করতে পারে এটাকে, ঠিক আছে, আমি করুণ নায়ারকে খুব বেশি রেট করি না। আমিও করি না, ঠিক আছে, actually। মানে এটাতে কারো এই খারাপ মুহূর্তে, লাগতে পারে। 7-8 বছর আগে করতাম, হ্যাঁ, কারণ এখন মানে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন। আমি জানি না এটাও এটা- অ্যাকচুয়ালি নির্বাচকদের থেকে পরিষ্কার স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে একটা এক্সপিরিয়েন্সের ল্যাকিং রয়েছে, সেই জায়গায় কারণকে পাঠানো, কারণ তার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, এবার দেখা যাক সেটা কাউন্ট করে কিনা। হ্যাঁ, মানে ও একটাই খুব মানে এটা হিউজ বেনিফিট ওর আর কি, যে ও কাউন্টি খেলেছে প্রচুর বেশি, এবং মানে সেটা ওকে হেল্প করবে, অবশ্যই করবে বাকিদের তুলনাতে। করা উচিত, হ্যাঁ, করা উচিত। এবার করা উচিত। কাউন্টি খেললেই যে এবার দেখা যায়। তারও কোনো নিশ্চয়তা নেই সেটাই। যে কাউন্টি খেললেই সফলতা পাবে। আচ্ছা, নীতিশ কুমার রেড্ডি এই প্লেয়ারটাকে তো দেখো থাকতেই হতো, কারণ অস্ট্রেলিয়াতে গিয়ে যে পারফরমেন্স দিয়েছে ও থাকবে, এটা জানা কথা ছিল। এবার আমি আশা করবো যে নীতিশ কুমার রেড্ডি ডেলিভার করবে, কারণ এই যে হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি এই ধরনের প্লেয়ার না খুব ইম্পর্টেন্ট। যদি ক্লিক করে যায় তো না, বেন স্টোকস ইংল্যান্ডের জন্য যেটা করতে পারে সেটা ইন্ডিয়ার জন্য করবার মতন, যদি আমরা এই জায়গাটা কখনোই খুব বেশি স্ট্রং ছিলাম না। মেবি একজন ইরফান পাঠান এসেছে, যাকে আমরা চেষ্টা করেছি খুব যে একটা যদি মানে বোলিং অলরাউন্ডার বা ব্যাটিং অলরাউন্ডার ওই জায়গাটা করা যায়। স্পিনার অলরাউন্ডার আমরা পেয়েছি, ধরো রবীন্দ্র জাদেজা আমরা পেয়েছি, অশ্বিন পেয়েছি, টেস্ট ফর্ম্যাটে তো পেয়েছি ডেফিনেটলি, কিন্তু ফাস্ট বোলিং অলরাউন্ডারটা আমরা সেভাবে যে ধারাবাহিকভাবে, হার্দিকও দেখো তার টেস্ট ক্যারিয়ারটা ধারাবাহিকভাবে এগোলো না, কারণ এদের উপরে একটা প্রেশারও থাকে, ব্যাটিং বোলিং একসঙ্গে সব কিছু করা, 3টে ফর্ম্যাটে করে যাওয়া ডিফিকাল্ট যথেষ্ট। তো দেখা যাক যে নীতিশ কুমার রেড্ডি ডেলিভার করতে পারে কিনা। অস্ট্রেলিয়া সিরিজে যেরকম সে টেম্পারামেন্ট দেখিয়েছে, ওই ইনিংসটা তো দুর্দান্ত ছিল, সেঞ্চুরি ইনিংসটা, দেখা যাক সেটা সে করতে পারে কিনা। রবীন্দ্র জাদেজা দেখো শেষ 5 বছরে সেকেন্ড বেস্ট টেস্ট ব্যাটসম্যান, রবীন্দ্র জাদেজা টেস্ট টিমে থাকতো, এটা মানে নো ডাউট আর কি, এটা নিয়ে কোনো রবীন্দ্র জাদেজা আলোচনা থাকবেই একদমই। ধ্রুব জুরেল সে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে আছে, ঋষভ পান্ত থাকবে, সে হয়তো ফার্স্ট টিমে চান্স পাবে না বা পেতেও পারে, যে হয়তো উইকেট কিপার, কারণ সে কিন্তু টেম্পারামেন্ট দেখিয়েছে। মানে আমি টি20 ফর্ম্যাটে ধ্রুব জুরেলকে খুব বেশি রেট করি না, টেস্টে কিন্তু আমি করি, সে কিন্তু টেম্পারামেন্টটা দেখিয়েছে যে সে কিন্তু পিচে টিকে থাকবার জন্য, লড়াই করবার জন্য একটা স্পিরিট চাই, সেটা কিন্তু রয়েছে, কাইন্ড অফ অনেকটা হানুমা বিহারির মতন তারও ছিল, এবং ধ্রুব জুরেলও সেটা রয়েছে। তো হতে পারে যে আমরা মনে করছি যে শুধু ব্যাটসম্যান থেকে খেলানো হবে, উইকেট কিপার বলতে শুধু ঋষভ পান্ত, তো হতে পারে যে দুজনকেই খেলানো হলো, ঋষভ পান্ত উইকেট কিপিং করলো, ধ্রুব জুরেল উইকেট কিপিং করলো না। এখানে উইকেট কিপার মানে এরকম ভাবে বলে দিয়েছে, তাই নাহলে চাইলে তো কেএল রাহুল উইকেট কিপিং করতে পারে। কেএল রাহুলও অ্যাকচুয়ালি মানে সেটা তার জন্য খুব ডিফিকাল্ট হবে, কারণ টি20 ফর্ম্যাটে উইকেট কিপিং করা বা ওডিআইতে করা, ওই জন্য অ্যাকচুয়ালি ওকে টেস্টে করা খুব ডিফিকাল্ট আর কি। কারণ অ্যাকচুয়ালি কেএল কে এইখানে যে রোলটা প্লে করতে হবে না, সেটা খুব ডিফিকাল্ট, কারণ ও হচ্ছে সবচেয়ে এক্সপিরিয়েন্স এখানে যাচ্ছে। অ্যাকচুয়ালি তাই, ঠিক আছে, এবার তাকে যদি তুমি 5 দিন ধরে কিপ করা, ওখানে যতক্ষণ খেলবে তখন কিপ করা, তারপর তাকে ব্যাট করতে পাঠাও, এটা আমার মনে হয় ওই জন্যই ওকে তুমি দেখো উইকেট কিপারে যাতে রাখা হয় না। আমার এখানে খুব একটা ভালো পয়েন্ট তুমি করলে, এক্সপিরিয়েন্স প্লেয়ার তো আমার মনে হয় না কেএল রাহুল, ঋষভ পান্ত, জাদেজা, বুমরা এদের না গিলকে লিড মানে একটু এই ব্যাকআপ দেওয়া দরকার, মানে একটু সাপোর্ট দেওয়া দরকার অ্যাটলিস্ট প্রথম কিছু সফরে, শুধুমাত্র এটা ইংল্যান্ড সফরে বলছি না, কারণ এটা খুব টাফ জব গিলকে সঁপে দেওয়া হয়েছে। দেখো গিল যে এইটা ক্যাপ্টেন্সি ফেল করলে গিলকে যে ক্যাপ্টেন চেঞ্জ করে দাও এরকম না, ঠিক আছে, সেটা এখন হবে না, মানে গিল রাখা হবে বলে গিল সুযোগ দাও, গিল গৌতম গম্ভীরের ফেভারিট, ঠিক আছে, মানে এটা মানে অলিখিত ভাবে আমরা সবাই বুঝতে পেরে গেছি, এবং মোটামুটি তুমি ধরো গৌতম গম্ভীর যতদিন রয়েছে ও একটা ব্যাকআপ পাবেই, যতদিন না জনতা ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, যদিও বিশাল হেরে হুড়ে একা না করে দেয়, ততদিন একটা ব্যাকআপ পাবেই। তো ওর ক্ষেত্রে ওর কাছে সময় আছে নিজেকে প্রুভ করে। প্রবলেমটা হবে হচ্ছে যখন ইংল্যান্ড সিরিজ হারলে তবু হয়তো টিকিয়ে রাখা যাবে, কারণ ইংল্যান্ডে ঠিক আছে চলো হতে পারে। প্রবলেমটা হবে যখন ভারতবর্ষের টেস্ট সিরিজ হারবে। ইন্ডিয়াতে টেস্ট সিরিজ হারাটা ওয়াজ অলওয়েজ আ বিগ থিং, মানে রোহিত শর্মা দেখো ক্যাপ্টেন্সি চলে গেল, বেসিক্যালি তো ওটা হলো হচ্ছে ভারতবর্ষের সিরিজটা হারলো বলে নিউজিল্যান্ডের সঙ্গে। তো দেখা যাক, আমি আশা করবো যে সিনিয়র প্লেয়াররা একটু দায়িত্ব নেবে, সবটা মানে গিলের উপরে এই মুহূর্তে সঁপে দিলে যে তাকে সবটা একা মাথায় সিদ্ধান্ত নিতে হয়। ইংল্যান্ডে খেলা মানে সিনিয়র প্লেয়ারদেরকে দায়িত্ব নিতেই হবে। আচ্ছা, ওয়াশিংটন সুন্দর, এখানে একটা যেটা প্রবলেম তৈরি হয়েছিল হচ্ছে অক্ষর প্যাটেলকে নেওয়া যেতে পারতো। অক্ষর প্যাটেল দেখো, অক্ষর প্যাটেল আমার মনে হয়
সিরিয়াসলি ডিজার্ভ করে, তিনটে ফরম্যাটে ডিজার্ভ করে। আমি জানি না কেন অক্ষর প্যাটেলকে নেওয়া হয়নি, ডিজার্ভ তো সেটার জন্য ডিজার্ভ তো 100% করি, কিন্তু অক্ষর প্যাটেল লাস্ট দুটো দিল্লির খেলেনি, ঠিক আছে। এবার আমি জানি না যে এমন চোট লেগেছে যেটা এক ম্যাচে ঠিক হবে না, এরকম কিছু হয়ে গেছে কি আমি জানি না। না হলে অক্ষর প্যাটেল না থাকা মানে ওয়াশিংটন সুন্দর যে কোনো দিন মানে অক্ষর প্যাটেল রিপ্লেস করে দেয়। হ্যাঁ মানে অক্ষর প্যাটেল ফার বেটার, অক্ষর প্যাটেল বেটার অনেক। সেটার একটা কারণ হতে পারে যে রবীন্দ্র জাদেজা রয়েছে, আবার অক্ষর প্যাটেল, তো একটা ভ্যারাইটির জন্য যে ডানহাতি অফ স্পিনার বাহাতি স্পিনার, সেটার জন্য মেবি হয়তো ওয়াশিংটন সুন্দর এখানে একটু প্রায়োরিটি পেয়ে গেছে। যদি খুব কনভিন্সিং ঠিক আছে মানে এগুলো আর কি ওই আর কি মানে মনের শান্তির জন্য আমরা ধরে নিচ্ছি। মানে না একটা অ্যাকচুয়ালি আমার দেখো বাহাতি ব্যাটসম্যানদের জন্য বাহাতি ব্যাটসম্যান থাকবে ইংল্যান্ডে, তাদের জন্য একটা অফ স্পিনার, এইসব ক্যালকুলেশন তো অবশ্যই থাকে, অবশ্যই থাকে। তো দেখা যাক, তবে অক্ষর প্যাটেল আমার মনে হয় যে এই সফরে নেই, সেটা চোটের জন্য হতে পারে এগেন, কিন্তু তাকে মানে ভাবনা চিন্তা এরকম করা উচিত নয় যে অক্ষর প্যাটেলকে টেস্ট থেকে মানে ভাবনা চিন্তা করাই হলো না যতদিন না জাদেজা রিটায়ারমেন্ট নিচ্ছে, মানে সেটা অক্ষর প্যাটেলের জন্য খুব হার্শ। মানে বুঝতে পারছি জাদেজা থাকবেই প্লেইং ইলেভেনে, অন্য কোনো অপশন নেই। অক্ষর প্যাটেল আমার মতো অক্ষর প্যাটেল ডিজার্ভ করে। আচ্ছা, শার্দুল ঠাকুর আমার মনে হয় যে এটা খুব ভালো একটা কল, অনেকে এটার সঙ্গে একমত হবে না, কিন্তু শার্দুল ঠাকুর আমি এই কলটা হচ্ছে এক্সট্রা ব্যাটসম্যানের জন্য, যে তোমাকে ব্যাট করে দিতে পারবে, জাস্ট এইটার জন্যই নেওয়া হয়েছে, এবং শার্দুল কিন্তু করে দেখিয়েছে সেম জিনিসটা মানে ওয়াশিংটনের ক্ষেত্রেও এটাই মানে একদম বলতে পারো অনেকটা, ঠিক আছে, কিন্তু সেটা অক্ষর প্যাটেল করতে পারতো, এটাই হচ্ছে বিষয়। তো অক্ষর প্যাটেলটা আমার একটুখানি কিরকম লাগছে, খারাপ লাগছে সত্যি বলতে, কিছু বলার নেই। জাসপ্রীত বুমরাকে নিয়ে কিছু বলবার নেই, জাসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন করা হয়নি, এইটাই হচ্ছে বড় বিষয়, এবং করা হয়নি ডেফিনেটলি ইনজুরি প্রোন বলেই করা হয়নি, সেটা পরিষ্কার। মানে এখানে আমার মনে হয় না অনেকে পলিটিক্সের গন্ধ পাচ্ছে যে জাসপ্রীত বুমরা ইচ্ছা করে করেনি। ভাই জাসপ্রীত বুমরাকে ইচ্ছা করে ক্যাপ্টেন্সি দেওয়া হবে না, এটা এখন আমার মনে হয় কারু ঘরে মাথা নেই। দেখো কেউ যদি মানে যদি এরকমও হয়ে থাকে যে সে বলেছে না আমি জাসপ্রীত বুমরা করতে চাই না, তাহলেও আমি তার সাথে একমত থাকবো, কারণ যে প্লেয়ার তোমার পুরো ম্যাচ খেলবে না ওটাই লজিক, তাকে ক্যাপ্টেন করা যাবে না, সেটা মানে যেভাবেই হোক, যেই বলুক, যে কারণেই বলুক, এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। মানে এরকম স্ট্যান্ড ইন ক্যাপ্টেন মাঝে মাঝে ঢুকে যাবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। আচ্ছা, মোহাম্মদ সিরাজ সে থাকবে, দল স্বাভাবিক বিষয়, সে পারফরমেন্স দেখিয়েছে। প্রাসিদ কৃষ্ণা খুব ইম্পর্টেন্ট একটা পিক আমার মতে। প্রাসিদ কৃষ্ণা সে যেরকম, শুধুমাত্র আমি এখনো জিটির টিম প্রিভিউতে আপনারা চলে যেতে পারেন, প্রাসিদ কৃষ্ণা অনেক সময় প্রচুর রান খেয়েছে, সেটাকে নিয়ে আমরা কথা বলেছিলাম, কিন্তু এটাও আমি বলেছিলাম যে প্রাসিদ কৃষ্ণার যে অ্যাকশন, সেই অ্যাকশানে সুইং পাওয়ার জন্য সেটা একদম আদর্শ, এবং বাউন্স পাওয়ার জন্য সেটা একদম বিকজ অফ হিজ হাইট, এবং একটা সুন্দর বোলার একটা রিদম হয়, একটা অ্যাকশন হয়, সেই রান আপটা প্রাসিদ কৃষ্ণার রয়েছে, একটা সিনেমাটিক ব্যাপার রয়েছে। এবং অন্যান্যবার যেরকম প্রাসিদ কৃষ্ণাকে বল করতে দেখেছি আমি, এবং এবছর জিটিতে আমি কিন্তু অনেক পরিণত বলার মনে হয়েছে আমার দেখে ওকে, ঠিক আছে, মানে অনেক সুন্দর লাইন লেন্থ মেনটেন করে বল করে, এবং সব থেকে বড় কথা হচ্ছে ভ্যারিয়েশন, এবং ভ্যারিয়েশনের সঠিক জায়গায় প্রয়োগ। ভ্যারিয়েশনের প্রয়োগ এরকম নয় যে করেই যাচ্ছি, প্রয়োজন নেই তা সত্ত্বেও একটা ভ্যারিয়েশন আছে বলে করছি। অ্যাকচুয়ালি জিটির এখন মোস্ট ইম্পর্টেন্ট বোলার হচ্ছে প্রাসিদ কৃষ্ণা, এবং আমার মনে হয় যে খুব ভালো পিক হয়েছে এটা, যে প্রাসিদ কৃষ্ণাকে এই টিমে ঢোকানো হয়েছে। এবং মেন্টালি একটা কনফিডেন্স থাকলে না, একটা ভালো প্লেয়ারের থেকে কনফিডেন্ট প্লেয়ার অনেক বেশি ভালো আর কি, মানে সেটা টিমের জন্য ইম্প্যাক্টফুল, এটা একটা ক্রিকেটে কথাই রয়েছে। তো প্রাসিদ কৃষ্ণার পিকটা আমার ভালো লেগেছে। আকাশদ্বীপ আকাশদ্বীপের উপরে অনেক ট্রাস্ট দেখানো হচ্ছে, দেখা যাক আকাশদ্বীপ কি করে। আমি খুব কনভিন্স নই সত্যি বলতে আকাশদ্বীপকে নিয়ে, দেখা যাক। আর্শদীপ সিং ভালো পিক, এগেন আর্শদীপ সিংও সেও কাউন্টি খেলেছে, এবং তার রেড বল ক্রিকেটে প্রচুর যে এক্সপিরিয়েন্স রয়েছে, ফার্স্ট ক্লাসে সেরকম ব্যাপার নয়, কিন্তু কাউন্টির বেসিসেই তাকে নেওয়া হয়েছে। এবার দেখা যাক তার যে সেই এক্সপিরিয়েন্সটা। আর্শদীপও খুব অ্যাকচুয়ালি এই মুহূর্তে যদি তুমি বুমরার পরে কাউকে বলতে পারো তাহলে সেটা আর্শদীপই আসে ধারাবাহিকতার জায়গা থেকে। তো মানে আর্শদীপ যে পেতো এটাও খুব ন্যাচারাল ছিল, আর্শদীপ পেতোই। আর কুলদীপ যাদবও খুব ইন্টারেস্টিং পিক, আমার মনে হয় যে কুলদীপ ডেফিনেটলি ডিজার্ভ করে। এই মুহূর্তে দেশের সর্বশ্রেষ্ঠ স্পিনার, মানে দেখো তুমি রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল তারা ব্যাটিংও করে দেয়, তাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। স্পিনার যদি বলতে, তুমি যদি মানে ক্যাটাগরি স্পিনার দাও তাহলে কিন্তু একটাই স্পিনার যাচ্ছে, ঠিক আছে, ক্যাটাগরি স্পিনারে একটি স্পিনার, কুলদীপ যাদব, ঠিক আছে। এবং কুলদীপ যাদব খেলবে কিনা সত্যি বলা মুশকিল, কারণ ইংল্যান্ডে একটা বিশেষ করে গৌতম গম্ভীর প্রচন্ড বেশি অলরাউন্ডার উপরে ফোকাস করে। সে কেকেআর থাকাকালীন, ভারতে থাকাকালীন আমরা 4-5 নম্বর অক্ষর প্যাটেলকে নামিয়ে দেখতে পেয়েছি, এরকম ঘটনা ঘটেছে। তো অ্যাকচুয়ালি কিন্তু গৌতম গম্ভীর হতে পারে যে কুলদীপকে হয়তো প্রথমে প্রাথমিকভাবে সুযোগ দিল না, তারপর যদি রেজাল্ট অন্যরকম হলো সেক্ষেত্রে মেবি কুলদীপ ঢুকলো। তবে আমি কুলদীপকে দেখতে চাইবো, এখন দেখতে অনেক কি চাইবো, সবাইকে টিমে রাখা সম্ভব হবে না, এইটা হচ্ছে বিষয়। তো দেখা যাক কি হয়। টিমটা দেখো, এদের পোটেনশিয়াল যে আছে আমরা সেটা জানি, কিন্তু ইংল্যান্ডে পোটেনশিয়াল আছে, কিন্তু বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স নেই।
এটাই হচ্ছে বিষয়, আর একটা ইংল্যান্ডে 5 খেলার ম্যাচের জন্য series, তোমাকে এক্সপিরিয়েন্স একটা লাগবে। 5 ম্যাচের সিরিজ বিদেশ থেকে জিতে ফেরার জন্য, সেটার জন্য এক্সপিরিয়েন্সটা একটা হিউজ হিউজ ডিমান্ড। মানে হতে পারে যে একটা টেস্ট ম্যাচ জিতে গেল, ফার্স্ট টেস্ট ম্যাচে জিতে গেল, একটা আগুন খেলা হতেই খেলে, পারে, ঠিক আছে। বা এরকম দেখো আমরা অ্যাকচুয়ালি সবাই মানে আশা করছি যে ইন্ডিয়ার জেতা খুব চাপ, যদি ড্র করে নেয় ভাই আমি তো অ্যাকচুয়ালি খুশি থাকবো এই মুহূর্তে যদি ড্র করে নেয়। অনেক করে নিয়েছে, ঠিক আছে, একদম। এটাই অ্যাকচুয়ালি এটাই মানে 90%। ইনফ্যাক্ট আমি এতেও খুশি থাকবো যদি এরকম হয় যে 5 ম্যাচের সিরিজে 3-2 হলো কি 2-1 হলো, বাকিগুলো ড্র হলো। আমি একটা ভিডিওতে যেন একটা অসম্মানজনক হোয়াইট ওয়াশ দিন আমি একটা ভিডিওতে কমেন্ট দেখছিলাম যে 26 রান হচ্ছে টেস্টের লোয়েস্ট, প্লিজ এই টিমটা 36 হ্যাঁ। প্লিজ এই টিমটা যেন এইটাকে ব্রেক না করে দেয়, ঠিক আছে। মানে অনেক লোকে, না আমি বলছি মানে কমেন্টে লিখেছে, মানুষের ঠিক আছে, expectation মানে খুব অনেক নিচে লোকের আর কি। এতটাই নিচে এক্সপেকটেশন যে এইরকম হয়ে যেতে পারে, কিন্তু আমার মনে হয় যে পুরো উল্টোটাও কিন্তু ঘটে যেতে পারে। তুমি দেখতে পারো যে মানে তুমি বলছো যে রাহানে অস্ট্রেলিয়াতে গিয়ে একটা ইয়ং টিমকে নিয়ে হ্যাঁ করে হ্যাঁ দিয়েছে, সেই জিনিসটা ব্যাপার ঘটতে হচ্ছে সেখানে পারে, রাহানে তো খুব- ক্যাপ্টেন ছিল দেখো না। চান্সেস খুব কম, ওই জন্য 90-10 বলছি, কিন্তু হ্যাঁ। এই জিনিসটা কিন্তু ঘটতে পারে কারণ এটা আনপ্রেডিক্টেবল, তুমি আগে থেকে এই প্রেডিক্ট করতে টিমটাই পারবে না তাই, এই টিমটাই ঠিক তাই। আছে। মানে আইপিএল খেলা প্লেয়ার গুলোই তাই। হ্যাঁ, যদি নিজেদের মানে যদি একবার কনফিডেন্স এরা পেয়ে যায় না যে এদের ইংল্যান্ডে গিয়ে শুট করে গেল, এবার একটাই চিন্তার বিষয়, সেটা হচ্ছে এটা ইংল্যান্ডে, অন্য যে কোনো জায়গায় হলে তাও তুমি একটা বলছো অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা হলে তবু বেটার হতো। চাপ তাতেও না হতো। আমার মনে হয় সাউথ আফ্রিকা তো ইংল্যান্ডের মতন যথেষ্ট ডিফিকাল্ট। চাপ তাতেও হতো, অস্ট্রেলিয়া মেবি একটু ব্যাটিং এর জন্য এই কন্ডিশন গুলোর তুলনায় একটু বেটার আমার মনে হয় উইকেট দেবে। সবচেয়ে চাপ ইংল্যান্ডই হতে পারতো এবং সেটাই হচ্ছে। ইংল্যান্ড সাউথ সেখানে আফ্রিকা, যেতে হচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক দেখা যায়। খুব বেশি যে আশাবাদী থাকতে পারছি তা নয়, তবে আমি এই টেস্ট সিরিজটা দেখবার জন্য জাস্ট অপেক্ষা করতে পারছি না। তার কারণ যখন যখন ফ্রেশ টিম যায় সেটার একটা নিজস্ব কিক রয়েছে, নিজস্ব একটা মজা রয়েছে, ইন্টারেস্ট থাকে না দেখা যে যে কি করলো কি ঠিক করলো, আছে? ঠিক আছে। তো দেখা যাক এই ইংল্যান্ড সিরিজ নিয়ে আপনাদের কি মতামত, কি মনে হচ্ছে আপনাদের, যে কোন প্লেয়ারগুলো এখানে ঠিক সিলেকশন হয়েছে, কোন প্লেয়ারগুলো এখানে ভুল সিলেকশন হয়েছে, কাদের পাঠানো উচিত ছিল যাদেরকে পাঠানো হলো না, এবং আপনাদের কি মনে হচ্ছে যে ইংল্যান্ড সিরিজে ভারতবর্ষের রেজাল্ট কি হবে, কি অনুমান করছেন, যে একটু কি লড়াই করতে পারবে ইন্ডিয়া, নাকি একেবারেই খুব খারাপ পারফরমেন্স, হোয়াইট ওয়াশ হয়ে যাবে, এবং গিল ক্যাপ্টেন, সেটাকে নিয়ে আপনাদের মতামত ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং এই পডকাস্টটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ বেঙ্গলে এরকম ক্রিকেট অ্যানালাইসিস চ্যানেল খুব বেশি নেই, এরকম পডকাস্ট চ্যানেল ক্রিকেটকে কেন্দ্র করে খুব বেশি নেই। আশা করি আপনাদেরকে এন্টারটেন করতে পারবো। রোজ Thank এক you. কথা বলি কিন্তু আপনারা কেউ কিছু করেন না। চলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।